এভরিওয়ান, আমরা মান্থলি ফেব্রুয়ারি মাসের অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রামে চলে আসছি। তো অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রামে আমরা আগে সবার সাথে একটু পরিচয় হয়ে নিই। আমরা বাম দিক থেকে শুরু করতেছি। হৃদয়, শুরু করো। হৃদয় ফেব্রুয়ারি মাসের মান্থলি বেস্ট ফ্রিল্যান্সার। ফেব্রুয়ারি মাসের হচ্ছে মান্থলি বেস্ট ফ্রিল্যান্সার, আর কোর্স ছিল হচ্ছে 14 নম্বর। ওকে, গ্রেট। তারপর আমি রাশেদ, ফেব্রুয়ারি মাসের বেস্ট স্টুডেন্ট। গ্রেট। কোন ব্যাচে ছিল ম্যাম? 52 ব্যাচ। ওকে, তারপর নতুন দুজন স্টুডেন্ট আছে আমাদের সাথে, নামগুলো বলবেন না? সৌরভ, নিউ স্টুডেন্ট। তারপর আমি আব্দুল্লাহ, নিউ স্টুডেন্ট 55। আচ্ছা, ওকে। তারপর আমি 52 ব্যাচের নাবিল মাহমুদ, সিএম। বেস্ট হচ্ছে মান্থলি বেস্ট লিডার ফেব্রুয়ারি মাসের। তারপর তৌকির হাসান 52 বাংলা স্টুডেন্ট। ওকে, আব্দুল রহিম তুষার, আইস জব উইনার 37 ব্যাচের আচ্ছা, হাই জব করা জব পাইছো আব্দুল রহিম? 17টা, রাইট। আর সাথে আছে আমাদের আরেকজন গেস্ট। ও আসলে গেস্ট করা যাবে না, মিষ্টি নিয়ে আসতে গিয়ে দৌড়ে গেছে, চলে আসছে ক্যামেরায়। ইসলাম মুভি 44 নম্বর ব্যাচ এবং 18টা অর্ডার কমপ্লিট। এবং আজকে রাজশাহী থেকে আসছে ভাই, দেখা যাবে রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম, আমি কাউসার হোসেন, ফুটবল সাপোর্ট মেম্বার। আমি ফুটবল মিডি মান্থলি বেস্ট সাপোর্ট প্রোভাইডার। মাল্টিপ্লেট সাপোর্ট প্রোভাইডার, জানুয়ারি মাসে জাতীয় প্রোগ্রাম। এবং এছাড়াও কাসার ভাই সম্পর্কে একটা বলি, এই নিয়ে কিন্তু 3বার টানা পরপর। 3বার পর সাপোর্ট বেস সাপোর্ট প্রোভাইডার, মানে হেডটি করে ফেলছে এরকম বাকিগুলো কি হচ্ছে কিনা? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি একদম শুরুতে। হৃদয়, বেস্ট ফ্রিল্যান্সার অনুভূতিটা কেমন? আর একটা ক্লায়েন্ট যে তোমাকে অনেক প্যারা দিচ্ছে বা অনেক ভালো লাগার একটা গল্প শেয়ার করো আমাদের সাথে। প্যারা দিছে বলতে একটা ক্লায়েন্ট ছিল, আমি ফার্স্ট যখন একটা ক্লায়েন্টের কাজ করি, সেটা ছিল সরকারের উপর কাজ। উনি আমাকে ফার্স্টে জাস্ট বলে যে ওনার ওয়েবসাইটে জাস্ট ডিজাইন করে দিতে, একটা থিম বলে দিচ্ছে, ডিভিউ থিম দিয়ে জাস্ট ডিজাইন করে দিতে। ডিজাইন করার পরে এখন বলতেছে যে ওনার এই থিমটা দিয়ে ওনার তখন ওনার আরেকটা থিম লাগবে। এখন আরেকটা থিম দিলাম, আরেকটা থিম দিয়ে ডিজাইন করে দিলাম, কিছু বলে দিই। আবার থার্ডটা বলতেছে না, উনি ওই যে ওটা করবো না, উনি একটা প্রিমিয়াম থিম কিনবেন। প্রিমিয়াম থিম দিচ্ছে আমাকে, প্রিমিয়াম থিম দিয়ে করে দিলাম। আচ্ছা, এখন থিমেরটা হইলো। তারপর হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড দেওয়ার জন্য বলছে, আমাকে বলছে ফার্স্টে 100 প্রোডাক্ট আপলোড দিয়ে দিতে। 100 প্রোডাক্ট আপলোড দিলাম, তারপর বললো যে না 100 প্রোডাক্ট দিয়ে হবে না, আমার আরো 100 দিতে হবে। ও মাই গড, মানে বাজেট না পারে। বাজার না করে বাজার ডাইরেক্ট বলতেছে। আমি তা করে দিলাম, এখন 200 প্রোডাক্ট আপলোড দিয়ে দিছি, ডিজাইনও কমপ্লিট। এখন বলতেছে যে আমার কাজ একদম ভালো লাগতেছে না, ওনারা অন্য ফ্রিল্যান্সারের সাথে কাজ করবে। ও মাই গড, তারপর ওটা কি? আমি সাথে সাথে বললাম যে আমি তোমার কাজগুলো যা যা বলছো আমি সবগুলো করে দিচ্ছি, বেশি করে দিচ্ছি, আমি সাপোর্ট দিয়ে তোমার নাম কমপ্লিট করতেছি। তারপর সে বলতেছে হয়েছে যা আবার হয়েছে, তুমি এখন তাহলে আমার অর্ডারটা কমপ্লিট করে দাও। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেমন ক্লায়েন্ট কিন্তু আমাদের এডিশনাল কাজ করতেই বলে, বাট যখন আমরা সবাই একটা জিনিস অর্ডার মানে নক পাওয়ার সাথে সাথে আমরা হুমড়ি খেয়ে বলবো না, নকটা পাওয়ার পরে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার ভাবে শুনবো। হ্যাঁ, শোনার পরে যা যা মেনশন করছে আমি ঠিক কাস্টমার পাঠানোর সময় ওইগুলাই একদম মেনশন করে বলে দিব। যখন আমাকে এডিশনাল কাজ করার মানে কথা বলবে, তখন আমি বলবো তুমি যা আগে মেনশন করছো সবগুলো আমার কমপ্লিট। হ্যাঁ, ওকে কমপ্লিট, তাহলে আর কি চাও? ওকে, যদি পরবর্তীতে এডিশনাল কাজ করাতে চায় তাহলে আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, যেটা আসলে অনেকে মিস করে। একদম ক্লিয়ার ভাবে সবগুলো মেনশন করে নেবেন যে এগুলো ফার্স্ট অর্ডারের জন্য আর কি ক্লায়েন্টে যা যা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, বাট ঠিক আছে, মানে যখন তারপর ক্যান্সেল করতে বলছে, এটা আসলে পুরো আইডিয়াল পয়েন্ট ছিল। তো তুমি যখন বলছো একটু জাস্ট বলছো আমি সাপোর্টে যাব, দেন ও কিন্তু সোজা গেছে। তারপর সব বেস্ট ক্লায়েন্ট ছিল একটা, সেটা হচ্ছে ও একটা ই-কমার্সের উপর আমার একটা ওয়েবসাইট বানিয়ে দিতে বলতেছে। কারণ আমি কিন্তু যা যা বাজেট বলতেছি তাড়াতাড়ি বলতেছে, শুধু হ্যাঁ আমি বলতেছি যে আমার 3 প্লাগইন লাগবে, আমার $300 লাগবে, বলছে হ্যাঁ নিয়ে নাও। তারপর বললাম যে আমি ডিজাইন করবো, তোমার 10টা পিস ডিজাইন করে দিব, 10টা পিসের জন্য তোমার $600 করবো, বলে হ্যাঁ নিয়ে নাও। মানে কি কাস্টমার পাঠাই দিছি? হ্যাঁ, আমি শুধু একটা কাস্টমার পাঠাইতেছি, ওদের আমি শুধু বলতেছে হ্যাঁ যা যা বলো। এবং টোটাল কত হয়েছিল ওটা বলে? টোটাল অ্যামাউন্ট কত হইছে? ওটা হচ্ছে 1060 আমি নিছিলাম ওয়েবসাইটের জন্য, তারপরে 350 নিছিলাম হচ্ছে ওনার কিছু প্রোডাক্ট আপলোড 1300, তারপর তারপরে 150 টাকা নিছি শুধু বুকিংটা ইন্ডিকেট করে দিও। 1450 টাকা একটা সাইডে দিল। এমন ক্লায়েন্ট পেলে আর কি লাগে? আচ্ছা, থ্যাংক ইউ। আর সুন্দর কিছু গল্প শোনাও। মানে ফার্স্ট লাইনের গল্পগুলো সবার মজা থাকে। মানে আমারও মনে আছে আমি 12-13 বার শুধু ক্লায়েন্টের মেসেজগুলো করছিলাম। মানে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিচ্ছে, তাও আমার শুধু সেই মেসেজ থেকে। এই ক্ষেত্রে আমারও একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে কার্ড পেজ নিয়ে। তো কার্ড পেজ কিন্তু এডিট করা যায় না, এডিট করা পসিবল না। তো কার্ড পেজে যে ডিজাইনগুলো আমি যদি ইন্টিগ্রেট করতে চাই, তো ওইখানে আমাকে কাস্টম সিএসএস বসাতে হয়েছে। তো ওই কাজটা আমার ভাই মানে আমি তো কাস্টম সিএসএস দিয়ে করছি, ওই ডিজাইনটাও পসিবলই ছিল না মোটামুটি করা। তো পরে ভাইয়াও পর্যন্ত প্রায় টানা 2 রাত আমার সাথে কাজ করছেন, মাত্র $5 হিসেবে।
টানা 2 রাত ভাইয়া আমার সাথে কাজ হ্যাঁ, করছে। মানে প্রথম ক্লায়েন্টের ইয়াগুলো ইনফেসিসগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে। এবং ওই ক্লায়েন্টটা ভালো একটা রিভিউ দিচ্ছে এবং ওই ক্লায়েন্টটা খুব ভালো ছিল। Great. আচ্ছা, আমি জাস্ট ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। আমি মিনাজুল আসিফ এবং সাইদুল আমার সাথে আছে। আমরা প্রেজেন্ট করতেছি অ্যাওয়ার্ড শো মান্থলি। আর মান্থলি অ্যাওয়ার্ড শোতে আমাদের সমস্ত মান্থলি যেসব বেস্ট ফ্রিল্যান্সার, বেস্ট উইনার, জব উইনার এন্ড যারা লেভেল উইনার্স আছে, আসলে লেভেল উইনার্স আছে আসতে সময় পাইনি, অনেক বেশি বিজি থাকে তারা। তো এরকম মাসের শেষ সপ্তাহের শেষ শুক্রবারটাতে আমরা এই প্রোগ্রামটা করবো। সাইদুল, আমাদের নেক্সট বেস্ট স্টুডেন্ট তোমরা, রাইট? আচ্ছা, কোশ্চেনস এখন থ্যাঙ্কস বলেন আসলে বেসিক্যালি ভাইয়া যখন অ্যাসাইনমেন্ট গুলো দেয় আমি ট্রাই করি ওই রাতের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার জন্য। এতে হয় কি যে পরবর্তীতে যদি আমি অ্যাসাইনমেন্ট করতে যাই অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, আর যদি আমি সাথে সাথে করে ফেলি তাহলে আমার প্রবলেম গুলো হয় না। আর আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার পর আমি অলওয়েজ ট্রাই করি যে গ্রুপের মেম্বারদের হেল্প করার জন্য, তাতে অনেক নতুন কিছু শেখা হয়, অনেক এক্সপিরিয়েন্স হয়, ভুলগুলো সলভ হয়, এই মাধ্যমে কাজ করি। আচ্ছা ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আপনি যদি মানে আগে ভাগে করেন তো আপনার কি কি লাভ হচ্ছে বলেন? আবার আগে ভাগে করলে পরে আমি কাজটা মনে রাখতে পারতেছি, পরবর্তীতে যদি কাজটা করতে যাই তাহলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। এক্স্যাক্টলি। এগুলো আর কি তখন দেখা যায় যে ভিডিওগুলো আবার বারবার করে দেখতে হয়, আবার গ্রুপে নোট দিতে হয়, এই প্রবলেমগুলো হয় আর কি। এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি যে ভাই অ্যাসাইনমেন্ট যখনই দেয় তখন আর কি করে ফেলার জন্য ট্রাই করি। ওকে, থ্যাংক ইউ রাশেদ। হোপ করি তুমি এরপর বেস্ট মান্থলি বেস্ট ফ্রিল্যান্সার হিসেবে এখানে আসতে পারবা। ইনশাআল্লাহ। নাবিল, বেস্ট লিডার, হোয়াট ইজ ইউর ফিলিং এন্ড বেস্ট লিডার হওয়ার জন্য আসলে কি কি সুবিধাগুলো পাবা বলে তোমার মনে হয় যেটা জন্য তুমি করছো? আমি জানি জব করতেছো, জব করার পাশাপাশি সাপোর্ট দিচ্ছ, এন্ড হাউ ইউ ম্যানেজ এন্ড কি লাভ হবে যার জন্য এটা করতেছো? আচ্ছা, সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তার করুণায়, তার দয়াতে আজকে আমি এখানে। এরপর মিনাজ ভাইকে, এছাড়া ফুটবল মিডির যারা আছেন সাপোর্টে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে এনে কিছু কথা বলার সুযোগ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে 52 এর সিআর ছিলাম। এই ব্যাপারটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি ফুল টাইম জব করি। আমি রাত যদি ভোর পর্যন্ত জেগে থাকি, আমার 6টা বাজে বা 6:30 বাজে উঠে আমার অফিসে। তো আমি গত 2-3 মাস যাবত আমি রেগুলার মনে হয় 2.5-3 ঘন্টা বা 3.5 ঘন্টার বেশি আমি ঘুমাতে পারিনি। তো ট্রাই করতেছি, ইনশাল্লাহ এর ফিডব্যাকটা পাবো। তো এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল যে জবের ফাঁকে ফাঁকে মোবাইলটা চেক করে সাপোর্ট দেয়া, পার্সন টু পার্সন নক করা, অফিসের সাথে কোর্টম্যান ভিডিও সাপোর্টের সাথে কানেক্ট করে দেয়া, কন্টেন্ট ম্যানেজ করে দেয়া। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমার কাছে আসলে আমি আসলে এনজয় করতাম। এনজয় না করলে আসলে এত প্যারা নিয়ে কাজ করা পসিবল ছিল। তো খুবই ভালো লাগতো এবং সেই জিনিস যারা সাপোর্টে ছিল ওনারাও অনেক হেল্পফুল। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি মনে করি যে সাপোর্টে আমার কারণটা হচ্ছে যে আমি যে সাপোর্ট দিয়েছি প্রত্যেকটা সাপোর্টের যে আমি সলিউশন বের করতেছি বা একজনের সাথে আরেকজনকে কানেক্ট করাচ্ছি, আমার কিন্তু মার্কেট প্লেসে এই জিনিসগুলোই করতে হবে মূলত। কমিউনিকেট করতে হবে বায়ারদের সাথে, তারপর প্রবলেম ফাইন্ড করতে হবে যেটা তুমি অলরেডি জানো। হ্যাঁ, বিভিন্ন প্রবলেমগুলো আমার ঘেটে ঘেটে সলভ করতে হবে। সো এইটাই কিন্তু আমি এখান থেকে শিখছি, এটাই আমার সবচেয়ে বড় বেনিফিট। তো এই কারণে আমি এই জিনিসটা এনজয় করেছি খুব এবং ট্রাই করতেছি আমার বেস্টটা দেওয়ার। যদিও অনেক সময় অনেকের মেসেজ রিপ্লাই দিতে পারি না বা জবে থাকার কারণে যে প্রবলেমগুলো হয় যে তৎক্ষণাৎ দেওয়া হয় সম্ভব হয় না, 2-4-5 মিনিট বা 10 মিনিট পরে সেটা রিপ্লাই দিচ্ছি। তো চেষ্টা করেছি আসলে হার্ড অ্যান্ড সফট ট্রাই করতেছি যে আমার বেস্টটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো ফিডব্যাকও ইনশাআল্লাহ পাবো। মার্কেট প্লেস তো সামনে আমাদের, আপনাদের কাছে তারা আর অল্প কিছুদিন আছে। সো হাউ ইউ এক্সপেক্ট এন্ড হোয়াট? আমি মনে করি এবং মিনাজ ভাইকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ 52 ব্যাচ হবে। ভাইয়ার যতগুলো ব্যাচ আছে ইনশাআল্লাহ আমি সাকসেস রেটটা এমন হবে যে ভাইয়া সবগুলো আগের সব মানে সব রেকর্ড পেয়ে অলরেডি নাবিল ভাই বেনিফিটটা বলে ফেলছে। আমি একটা কথা বলি, ছোটবেলায় যখন মানে পড়াশোনা করতাম তো কিছু মেয়ে ছিল, তো ওরা করতো কি মানে যদি পারতো আমি চুপ করে নিজের ভিতরে রাখতো। আমি কাউকে বলবো কেন, আমি পারি। তো এখানে বেসিক স্টুডেন্ট আছে, বেসিক লিডার আছে, একটু মনে হয় না যে আমি পারি, আমি কেন আরেকজনকে শিখাবো বা আমি কেন কোডিং ভিডিও হয়ে কেন কাজ করবো। অ্যাকচুয়ালি মানে আপনি সাপোর্টটা দিচ্ছেন যার কারণে কিন্তু আমি কোডিং ভিডিওর নাম হচ্ছে যে সাপোর্টটা বেস্ট সাপোর্ট। হ্যাঁ, এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া, এটা আমাদের মানে ভাইয়ারই ছিল। হ্যাঁ, তো অপরচুনিটি ক্রিয়েট করার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন আমাদের প্রত্যেকটা ব্যাচে মিনিমাম 70-80 জন করে থাকে, তো সবাই ভালোভাবে সাপোর্টগুলো পাচ্ছে এবং
একটু মনে হয় না যে আপনার আমি কেন শিখাবো, আমার টাকা দিয়ে নিয়ে যাবো, আমি নিজে পরবর্তী না পারি, এরকম কোনো কিছু হয়েছে? আচ্ছা, আসলে এই জিনিসটা আমার কাছে মনে হয়নি এই কারণে যে আমি এই জিনিসটা শিখেছি যে আমি যদি দেই কাউকে, পরবর্তীতে আমার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। হ্যাঁ। আমি যখন একটা সাপোর্ট দেব, অবশ্যই সে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি থাকবে। আমি যখন আমার মধ্যে হেল্প যে মেন্টালিটি থাকবে, আমি যখন 2-4-5 জনকে হেল্প করব, আমি কোনো বিপদে পড়লে ইনশাআল্লাহ সবাই আমাকে হেল্প করবে। এই বিষয়টা আমি অবশ্যই- আচ্ছা, নতুন ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা কথা বলি। একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যদি কাউকে কোনো কিছু দেন তাহলে এটা কমবে না। আর হ্যাঁ, যখন দেওয়ার মানসিকতা থাকবে তখন আপনাদের কিন্তু নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, যেটা পরবর্তীতে মার্কেট প্লেসে কাজে লাগবে। কারণ আপনি এখন প্রচুর কাজে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, তো আপনি জাস্ট ডিজাইনিং পার্টটা শেষ করে এখন ক্লায়েন্ট বলছে প্রোডাক্ট আপলোড, সাপোজ প্রোডাক্ট আপলোডের কথা বলতেই পারে, প্রোডাক্ট আপলোড মানে রিসেন্টলি বারবার কাজ, হ্যাঁ, তো এই কাজগুলো আপনি কেন করবেন? তো আপনার একটা টিমমেট বা বেচমেট ফ্রি আছে, ভাই তুমি একটু করে দাও না, আপাতত তুমি ফ্রি আছো, করে দিয়ে গেলো, মানে একটা গ্রুপ বন্ডিং হয়ে গেলো। এবং গ্রুপিংটা সবচেয়ে বেশি, কারণ ফাইবার রিদমটা এমন হুট করে এত বেশি কাজ আসবে তখন মানে একা পসিবল না মেইনটেইন করা। হ্যাঁ, যখন বেসমেন্টগুলো অ্যাক্টিভলি থাকবে আপনার সাথে তখন সবাই কাজ করা আরো ইজি হবে। ইজি হবে। আচ্ছা, হ্যাঁ, great. আর মানে নিয়মই আছে সৃষ্টিতে, মানে দানের কথা বা হেল্প করার কথা সৃষ্টিতে বলা, মানে আল্লাহ বলে দিয়েছে আসলে একদিন যখন আমরা দান করবো, হেল্প করবো, ওই পয়েন্টটাতে আমরা এটা রিটার্ন পাবো রিটার্ন। আচ্ছা, আব্দুর রহিম তুষার আমাদের হাইস্ট জব উইনার, আমাদের মানে অনেক ডেডিকেটেড স্টুডেন্ট, এন্ড ওকে আমি এমন কোনো নাইট পারে 4টা-5টা যত রকম ক্লাস দিয়েছে ও লাস্ট পর্যন্ত ছিল। ওকে, 6টা জব উইন করছো এন্ড মার্কেট প্লেসে কতদিন হলো আর কেমন লাগতেছে, এন্ড গ্রুপদেরকে কিছু আইডিয়া দাও হোয়াট শুড দে ডু অ্যাকচুয়ালি। আমি 37 ব্যাচ স্টুডেন্ট ছিলাম, কারণ প্রাউড ফিল করি যে আমি 37 ব্যাচ স্টুডেন্ট ছিলাম। 37 ব্যাচে অনেক ভালো একটা ব্যাচ ছিল, যার জন্য অনেক কিছু শিখতে পারছি। ক্যামেরার পিছনে সব 37 আছে না? তো মার্কেটের নাম তো হচ্ছে অক্টোবরের দিকে ক্লাস 11 নামছি আমরা। তো প্রথমে গিট করার সাথে সাথে আমরা নক পাইছি ঠিকই, বাট ব্যাপারটা ঘটে গেছিল হচ্ছে কনভার্ট করতে পারছিলাম না, সেটা হচ্ছে মেলসিমেট আসছিল, যেটা আমি পারতাম না সেই সময়। তো এরপর 1 মাস ধরে কোনো কাজ পাই নাই এবং অনেক বেশি আশাহত হয়েছিলাম, বাট গ্রুপের পোস্ট দেখে আর কি কিছুটা এরপর রিটার্ন হচ্ছে কবে, মানে রেগুলার কাজ পাচ্ছ কবে থেকে, কতদিন লাগে? রেগুলার কাজ এটা জানুয়ারি মাস থেকে মানে তারপরে 2 মাসের একটা গ্যাপ, অক্টোবর মোটামুটি 2 মাসের গ্যাপ, 2 মাসের নক gap আসছে কিন্তু সব নকগুলো আমরা কনভার্ট করতে পারতাম না। তো তাহলে কি ইম্পর্টেন্ট হচ্ছে কি অর্ডার কনভার্সন রেশিওটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু একটা গ্যাপ হচ্ছে, যখনই সে অর্ডারগুলো কনভার্ট করা শুরু করছে আবার রেগুলার হয়েছে এবং 17টা জব ওর কিন্তু লাস্ট 1 মাসে কমপ্লিট হয়েছে। আচ্ছা, আর একটা ক্লায়েন্টের গল্প বলো যেটা তোমার ভালো লাগার গল্প। প্রথম ক্লায়েন্ট যেটা হচ্ছে জানুয়ারি মাসে, এটা মনে করি জানুয়ারি মাসে থেকে প্রথম দিকে একটা কাজ পাইছিলাম, সেটা হচ্ছে কাজও ভালো পাইছিলাম, রিকোয়েস্ট পাইছিলাম, বাই রিকোয়েস্ট ছিল একটা কাজ ফিক্সিং এর কাজ। তো সেখানে মানে তাদের ফেসবুক গ্রুপে, মানে ফেসবুকের যে একটা অপশন ছিল, আমি সেখানে নক করছিলাম যে হ্যাঁ আমি কাজটা করবো, আমি কাজটা করে দিব, এই করবো সেই করবো, এইভাবে করে আর কি নক করছিলাম। আর তারপর আমাকে ইনবক্সে এসে সেই রকম ভাবে আর কি টাকাটা শুরু করলো। কিছুদিন পরে আবার সেই নক দিয়ে বলতেছে যে তুমি কাজটা করতে পারবা কি? আমি বললাম যে হ্যাঁ পারবো, বাট কাজটা করতে যে বুঝলাম যে কাজটা অনেক কঠিন ছিল। কিন্তু সেই টাইমে মাহমুদ তুষার ভাইয়া, সেই টাইমে ভাইয়া মানে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে এবং সাপোর্ট থেকে আর কি ভালো সাপোর্ট পাইছিলাম বলে আর কি কাজটা উঠে গেছিল। এবং ইভেন এরপর থেকে আর কি ভালো রিভিউ পাওয়ার পর রেগুলার কাজ একটা রানিং পাইছে। আচ্ছা সাদুর, এটার ব্যাপারে একটু কিছু বলো না, অনেকে আসলে কাজ পারে নিয়ে নিছে কিন্তু কাজ করতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে যারা করতে পারতেছে, হোয়াট ইজ আওয়ার প্ল্যান শেয়ার করুন। আচ্ছা, ঠিক আছে, মানে ফার্স্ট কাজের কথাটা একটু আবার বলুন তুষার ভাই। অর্ডার পেয়ে গেছো, অর্ডার পেয়ে গেছো, জি ফার্স্ট কাজটা মানে ফার্স্ট কাজ ছিল, অর্ডারটা পেয়ে গেছিলা কিন্তু কাজ করতে পারতেছ না, রাইট? এটা প্রথম তা না, বাট প্রথম এই ঘটনা ঘটছে নেক্সট কাজটাতে আমি কাজটা নিয়ে ফেলছি। মানে এরকম ঘটনাতে করছে না? হ্যাঁ, হ্যাঁ। করে একটু করো, শেষ করো। হ্যাঁ, বলুন বলুন বলুন। মানে কাজটা করতে যায় কি বুঝতে পারলাম যে কাজটা হচ্ছে না, মানে আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, এখানে আচ্ছা, কিছু ঠিক আছে। এক্সট্রা কাজ ছিল। বুঝতে পারছি। মানে কিছু এক্সপার্ট কাজ যেটা আসলে হচ্ছে না সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, সবাই যে সব কাজ পারবে এমনটা কথা না, কারণ সাপোজ দেখেন আমি মোটামুটি কমার্স অনেকগুলো কাজ করছি, কমার্সে মোটামুটি ছোটখাটো বিষয় বা যে কোনো বিষয় থাকবে মোটামুটি আমি মোটামুটি ফিক্স করতে পারবো। হ্যাঁ, তো এছাড়াও অনেকগুলো কাজ আছে, যেমন আইএমএলসিও কাজ পাইছি এবং অনেকগুলো ওয়ার্ডপ্রেসে অনেকগুলো সেক্টর আছে। হ্যাঁ, তো এই সেক্টরগুলোতে প্রত্যেক দিকে এক্সপার্ট হবে এমনটা কথা না। তো বেসমেন্ট আছে বা বেসমেন্ট অফ নিউ, অ্যাকচুয়ালি আমরা যে গতিতে যাচ্ছি, আমি যে যতটুকু শিখছি আমার বেসমেন্ট কিন্তু ততটুকুই শিখছে। হ্যাঁ, তো যারা এক্সপার্ট মোটামুটি যেমন অনেকে ভাইয়া কিন্তু কিছুদিন আগে 50টা অর্ডার কমপ্লিট করছে, তো এইভাবে যেমন অনেকে অনেকগুলো অর্ডার কমপ্লিট করছে, তো অর্ডার কমপ্লিট করতে করতে ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। হ্যাঁ,
তো এরকম অনেকেই থাকবে আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপে। তো সবাই কমিউনিটি গ্রুপে পোস্ট করলে যেমন অর্ডারটা পাওয়ার সাথে সাথে মানে কাজটা পারবো না। অর্ডারটা পারতেছি না আমি বা আমার আউট অফ রেঞ্জ, সো কেউ যদি পারেন আমাকে কাজটা করে দেন, আমি তার অ্যামাউন্টের যে পেমেন্টটা এখানে কোনো পেমেন্ট না রেখে দিয়ে দিব, বিনিময়ে তুমি কিন্তু রিভিউটা পাচ্ছ। হ্যাঁ। স্কুল অপশন এটা করাই নিবেন, তাহলে আপনার রিভিউটা থেকে যাচ্ছে এবং প্রত্যেকটা অর্ডার কমপ্লিট হচ্ছে এবং আপনার গিগটাও মানে সাপোর্ট গ্রুপের মধ্যে লিখবা আমি কাজটা করতে পারছি না, পুরোপুরি কাজটা দিয়ে দিব, কেউ যদি করে দেয় এবং আমি কাজটা পুরো 100%ই তাকে দিয়ে দিব। এরকম করছি ইভেন করছি লিখে দিলাম, তাই না? ব্যাটসম্যান থেকে অনেক বেশি সাপোর্ট পাইছি, মানে আমাদের ব্যাটসম্যান এবং ইভেন মুন্নি আপু, তারপর সাইফুল ভাইয়া, বেসিক্যালি আমি একটু ক্লিয়ার করি, আমাদের একটা প্ল্যান ছিল একটা আলাদা একটা টিম বা গ্রুপ করব, যেটা আসলে এই ধরনের কাজগুলো যারা করতে পারছে না তাদেরকে সাপোর্ট মেম্বাররাই বলে দিবে এটা আসলে তোমাকে সাপোর্ট দিয়ে হবে না, তোমাকে এই পুরো কাজটা আসলে কারোর কাছ থেকে করে নিতে হবে। তো ইন দ্যাট কেস আসলে একটা সংখ্যা ছিল যে সাপোর্ট মেম্বারদের মানে সেম মিডি বেসিক্যালি হেল্প করার জন্য বা হেল্পিং মাইন্ডের জন্য শুরু করছে। তো যদি এরকম একটা থিঙ্কিং হয়ে যায় যে কি সাপোর্ট না দিয়ে কাজগুলো ভাইয়া সরাই নিয়ে যাচ্ছে, এরকম একটা থিঙ্কিং আসতে পারে, যার কারণে এটা এখন পর্যন্ত রান করা হয়নি বা করতে পারিনি। কিন্তু তোমার সাপোর্ট যখন গ্রুপের মধ্যে সাপোর্ট চাচ্ছ তখনই যদি লিখে দাও, তখন সবাই মিলে যার ভালো লাগবে তাকে তুমি কাজটা দিবা স্টুডেন্টদের মধ্যেই, তাই আসলে জিনিসটা করা সম্ভব। কারণ একজন কিন্তু মানে মাত্র নামছে মার্কেটে, ও কিন্তু কমার্সের একটা ধরো চেকআউট পেজ কাস্টমাইজ করতে গিয়ে মানে সম্ভবই না, আউট দ্য রেঞ্জ। তো ইন দ্যাট কেস অর্ডারটা দিয়ে দিছে, ফাইবার অটো অর্ডারের ব্যাপার থাকে এবং অর্ডারটা না করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমার অর্ডারটা ক্যান্সেল হলে আমার রেটিংটা খারাপ হচ্ছে, আমার অ্যাকাউন্টও নেমে যাচ্ছে। তার থেকে বেটার হচ্ছে কাউকে অর্ডারটা দিয়ে করায় না আমার। আই থিংক দিস শুড ওয়ার্ক। কি বলো? আরেকটু এবং সব থেকে বেশি প্যারা পাইছি একটা ক্লায়েন্টের, যাকে আমি যে আমার থেকে 15টা রিভিশন মানে 15টা রিভিশন পাইছি আমার একটা কাজ, কত ডলার ছিল? সেটা ছিল হচ্ছে $30। আমি তো $5 জন্য 137 বার রিভাইজ করছি আমার রেকর্ড আছে। মানে 137 বার আমার মানে পুরো মানে টানা প্রায় 17 দিন ধরে আমি শুধু রিভাইজ করেই যাচ্ছি। আর ক্লায়েন্ট শুধু দিয়ে যাচ্ছে। ক্লায়েন্টের ছিল এরকম গ্রিন কালারের 3-4টা শেড, সে আগে দেখবে, যেই শেডটা ভালো লাগবে সেই শেডটা আবার ব্যাক করাইতে বলবে, মানে এরকম টাইপের ক্লায়েন্ট ছিল। ক্লায়েন্ট আমাকে বলতে ফার্স্টে বলছিল যে তুমি ক্লায়েন্ট ছিল ক্লায়েন্ট ফিমেল ক্লায়েন্ট ছিল কি? না না মেল ক্লায়েন্ট অনেক সময় চুজি হয় অনেক সময়, এটা ফিমেল ক্লায়েন্টের থেকে ফিডব্যাক আমি ভালো পাইছি ভাই। সাপোর্ট থেকে একজনকে সাপোর্ট করতে গেছিলাম, তখন উনি ইউনাইটেড কিংডমে ছিল, অনেক ফাস্ট ইংলিশে কথা বলতেছিল, আমার মোটামুটি ইংলিশ স্কিলটা ভালো। সাপোর্টে যে ওনার সাথে কথা বলার পর উনি শুরু করছে যে উনি আমাকে ছাড়া আর কাউকে অর্ডার দিবে না। মানে আরেকজন ছিল আমাদের বেঁচে, এবং বলতেছে ও শুধু আমাকে অর্ডার দিবে, আমাকে অর্ডার যদি না দেয় ওর আইডিতে ওর রিপোর্ট দিয়ে ওর আইডি বন্ধ করে দেবে। ওর কাজটা করে দিলাম। হৃদয় চেহারা সুন্দর তো আসলে এরকম করে ক্লায়েন্ট আছে। সার্ভিস সুইসাইড করতে পারে। আচ্ছা ওকে তুষার, তুমি শেয়ার শেষে বলো, শেষ করো। তারপর সবচেয়ে কঠিনতম ক্লায়েন্ট একটা পাইছিলাম, ইউএস এর ক্লায়েন্ট। কাজটা ছিল অনেক মানে একটু ভেজাল টাইপের, সেটা ছিল ইউএস ডিজাইন, উইক্স ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেস কনভার্ট। আচ্ছা উইক্স থেকে ওয়ার্ডপ্রেস। তো এই কাজটা করতে যায় মানে প্রথমত সে আমাকে কোনো প্রিমিয়াম থিম দিবে না, সে আবার মানে ক্র্যাক থিমও নেবে না। আচ্ছা মানে ওর কথা হচ্ছে আমি সাইজ থেকে ডিজাইন করে করে দিতে হবে। হ্যাঁ ডিজাইন করে দিতে হবে। এখন কথা হচ্ছে এই কিছু কিছু কাজ ছিল যেটা করি যে কোডিং ছাড়া সম্ভব না, এখন তাকে বারবার বোঝানো হচ্ছে যে এটা কোডিং ছাড়া সম্ভব না, কোডিং সম্ভব না। ইভেন প্রায় 1 মাস ধরে তার পিছনে খাটছি। মানে রিভিশনটা কি ডেলিভারি করে দিছিলা? ডেলিভারি করছি, আমাকে ইভেন ক্যান্সেল ইউজ পাঠাইছিল, বাট আমি ডিক্লাইন করছিলাম, বাট লাকিলি সে আমার সাপোর্টে যায় নাই, এটা পাইতে গেছিলাম। তারপর কাজটা করে আমার মতো আমি কমপ্লিট করে রেখে দিছি। তারপর অটোমেটিক অ্যাকসেপ্ট হয়েছে। কিছুদিন পর আমাকে আবার দিয়েছে 1.3। আমি তাকে তখন বললাম যে আমি তো বলছি যে আমি তাও রাজি আছি, আমি ফুল আরো সাপোর্ট দিতে রাজি আছি, বাট তুমি তো বলো যে কি সমস্যা আছে, কিন্তু না বলে সে আমাকে 1.3 রিভাইজ গুলো করেছে, বাট আবার রেটিংটা খারাপ দিয়ে দিয়েছে না? ইভেন 1 মাস ধরে খাটছি, প্রায় প্রতিদিনই মানে খাটাখাটি করা লাগছে। আচ্ছা স্টিল ফাইবার আসলে 10% বাড়া ধরে নিবে এরকম হবে, এটা লাখের বাইরে। সো 10% ধরে নিতে পারলে একবার কিছু হবে। মানে আর এটা দুজন মিলে কাজ করছিলাম, আমার এক ফ্রেন্ড মিলে আবার কি কাজ করছিল, সে দুজনে খুব আশাহত হয়েছিলাম যে এরকম অবস্থা যে এরকম একটা কাজ 1 মাস ধরে খাটছি, অথচ 1.3। ফাইবারে যেরকম আমরা কোনো বিডিং ছাড়া অটোমেটিক্যালি নক পাইতে থাকি ক্লায়েন্টের, এটা যেরকম একটা ব্লেসিং। আর ফাইবার একটা অড জিনিস হচ্ছে কি, ফাইবার কিছু ক্লায়েন্ট আছে যারা আসলে এই ধরনের বিহেভ করে, এটাতে ফাইবার আসলে কোনো অ্যাকশন নেয় না, বায়ারদেরকে এটা ফেভার দেয়। তো ধরে নিব 10% এরকম থাকবে। লেটস লিভ ইট। আচ্ছা আমাদের এরপর ফেমাস কোশ্চেন করো। ও আচ্ছা আমাদের আচ্ছা মিষ্টি খাইতে আসছিল, মিষ্টি খাইতে এসে চলে আসছে এখানে। আচ্ছা আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার আচ্ছা তুমি মানে কাজ কমপ্লিট করছো কয়টা একটু বলো। আর তুমি লেকচার 40 পেয়েছে। হ্যাঁ 18টা অর্ডার কমপ্লিট আর করেছি, তিনটা running, right? 3টা রান। আচ্ছা কেমন লাগছে বলো? এটা হচ্ছে লেকচারে আপনাদের জয়। এবং ভাইয়া কিন্তু মোটামুটি রাজশাহী থেকে আমাদের দিকে আসছে, আমাদের কাছে আসছে দেখা করার জন্য। তো
ভাইয়ের সাথে একটা আমাদের প্রতি সপ্তাহে আসলে ঢাকা বা ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমামই আসে অনেক সময়। কিছুদিন রাজশাহী গেছিলাম, ভাইয়া আর কি অনেক পরে দেখছে আমাকে স্টোরিটা, স্টোরি দিকে আমাকে বলতেছে ভাইয়া আপনি তো আসছেন, আপনার সাথে দেখা করতে পারলাম না, তখন আমি বাসে উঠে গেছি। আজকে আসতে মোটামুটি দেখা করার জন্য এবং মিষ্টি নিয়ে আসছিল, সবাই মিলে মিষ্টি খাইছি। ভাই আসছে টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে আসতে আসছো না? আচ্ছা, আপনার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করো। মানে নতুনদের জন্য আসলে কিছু বলো যে 17টা অর্ডার কমপ্লিট করা কিন্তু মোটামুটি ফার্স্ট মাইলস্টোন সেকেন্ড মাইলস্টোন পার করে ফেলছো, আর 50টা টার্গেট। তো আসলে নতুনদের ক্ষেত্রে আসলে এই পর্যায়ে ওটা ঠিক করতে হবে, এটা কিছু আইডিয়া শেয়ার করো। আসলে আমি যখন প্রথম অর্ডারটা পাই তখন অনেক দেরি হয়ে গেছিল, আর হচ্ছে আমার প্রথম অর্ডারে আসলে যে বায়ারটা ছিল সে আসলে একটু ভালো ছিল, লাকি ছিলাম যে সে আমাকে কিছু সময় দিয়েছিল। আমি সময় মতো অর্ডারটা কমপ্লিট করতে পারিনি, আমি তারপরে রিভিশন দিয়ে 2বার 3বার দিয়ে তারপরে আমি অর্ডারটা কমপ্লিট করেছি। তারপরেও দেখছি সে খুশি হয়েছে, আসলে সে খুশি হওয়ার আমি এক্সপেকটেশন রেখেছিলাম না। তারপরে সে আমাকে আরেকবার অর্ডার দিয়েছে, মানে সে তার কাছ থেকে আমি 3টা অর্ডার পাই। তো একটা সাইড থেকে একজন ভাইয়ের কাছ থেকে আমি 3টা অর্ডার পাই। তারপরে হচ্ছে আস্তে আস্তে দেখি, তারপর আরো কয়েকজন নক পাই, ভাই আমি সব অর্ডারগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। কোন টাইমে অ্যাক্টিভ থাকতা, রাত্রেবেলা মানে ঘুম পাতলা কোন জায়গায় থাকতা, বা এরকম কিছু মেয়েদের জন্য কিছু সাজেশনস? আমি ভাই আসলে সারাদিনই ল্যাপটপ অন রাখি, সারাদিন 24 ঘন্টা অন রাখি, আর ঘুমাই হচ্ছে রাত্রেবেলায়। তবে আমি কিছু আপনার বলার টিপস ফলো করি ঘুমার সময়, যেটা ফাইবার কিছু বলেছিলাম। আচ্ছা, ভাইয়া যে বলছিল পিসি অফ করার ব্যাপারটা, আমি যে ওই যে তখন পিসি অফ করছি, এখন বলতে পারতেছি বাসা থেকে এখন পিসি অন করে আমি পিসি অফ করি না, আমার 3 দিন ধরে পিসি অন, দুই টানা চলতেছে। পিসি মানে আমরা লক করে রাখি, আমাদের একটা ট্রিক আছে, আমরা লক করে রাখি। তো সাইকেল এটা বলো, এটা আমরা কেমন ম্যানেজ করি? লক না, জাস্ট ডিসপ্লেটা অফ করা। আমার যেমন এটা অফ করে দিই, বাট পিসি অফ এই মেশিনটা রাখা থাকে তাহলে ফাইবার লকগুলো আসতে আমরা থাকে। পিসির যে সেটিং আছে, পিসি বা ল্যাপটপের ডিসপ্লে সেটিং এ গিয়ে জাস্ট আমরা যে ডিসপ্লেটা থাকবে, ডিসপ্লেটা 5 মিনিট বা 10 মিনিট পর অফ করা থাকবে, বাট ভিতরে ব্যাকগ্রাউন্ডে এটা রিলোড নিবে, সব অটো রিফ্রেশ। হ্যাঁ, অটো রিফ্রেশ। মানে পাওয়ারে গিয়ে পাওয়ার অপশন সবগুলো নেভার করে দেওয়া হয়। ওইটা অন করলে হয় কি, যেমন আমি দেখছি এমন হয়েছে আমি সকাল 10টা 11টা 2টার সময় ক্লায়েন্ট আসছে, নক দিছে। তো যে কোনো সময় এসে ক্লায়েন্ট নক দিতে পারে এবং তখন অ্যাক্টিভলি কথা বলতেছে। মানে বেসিক্যালি অ্যাক্টিভ দেখাচ্ছে, তুমি যখন ঘুমাতে যাচ্ছ তখন অ্যাক্টিভ দেখাচ্ছে তোমাকে। আমি তো ডাইরেক্ট মোবাইল লাইনে করতে থাকি। এটা ভালো করছি, টেকনিক্যাল পয়েন্টটা বুঝতে পারছেন দেখে বেসিক জিনিসটাই করছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের লাস্ট হচ্ছে কাউসার, আমাদের সাপোর্ট মেম্বার, আমাদের পরপর 3বারের হাই সাপোর্ট প্রোভাইডার। তো বেসিক্যালি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট ক্লিনিং এ স্টুডেন্টদেরকে আসলে কোন কোন জায়গায় গ্যাপগুলো দেখছো, বা স্টুডেন্টদের এন্ড থেকে কিছু সাজেশন দাও। আচ্ছা, এই ক্ষেত্রে কাউসার ভাই বলার আগে আমি বলি, কাউসার ভাই হয়েছে কি মোটামুটি 3 মাস আগে আসছে। তো যখন রেফার করছি ভাইকে যখন রেফার করা হয়েছে, ভাই বলতেছে না মানে একটু আরো স্মার্টলি দরকার। আমি বললাম ভাইয়া ও অনেকদিন ধরে ট্রাই করতেছে এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো কাউসার ভাইকে আমি ফোন করে নিয়ে আসলাম, কাউসার ভাই আসলো, আয়সা মোটামুটি তখন আর কি একটু লাজুক টাইপের ছিল, এখনো একটু লাজুক নার্ভাস হয়ে যায় শুরুর দিকে, একটু লাজুক আছে। বাট আমি দেখছি যখন নাকি ওনার ডিউটি টাইম আমি বলি, আমাদের এখন প্রত্যেকের টাইম ভাগ করে দেওয়া হয়েছে 8 ঘন্টা, ওনার টাইম হয়েছে 8 ঘন্টা। এখন 8 ঘন্টার বাহিরেও উনি দেখি 8 ঘন্টা শেষ সাপোর্টগুলো দিচ্ছে, তারপরে কন্টিনিউয়াসলি সাপোর্টগুলো দিচ্ছে। এবং আজকে তুষার ভাই এসে বলতেছে কাসার ভাইকে দেখি, মানে এমনি জাস্ট ঢুকছে, কাসার ভাইকে দেখি জাস্ট সারাদিন সাপোর্ট দেয়, যখন এসে তখন সাপোর্ট দেয়। হ্যাঁ, আমি একদিন সারা ছিলাম, সারা ধরে দেখি ভাই সাপোর্ট দিচ্ছি। বেসিক্যালি গিভিং মাইন্ডটা আসলে সবার থাকে না, ইটস গুড। এটাই। আচ্ছা, ওকে, কিছু বলো কাউসার, নতুনদের আসলে কিছু পয়েন্ট যেটা আসলে তোমার সাপোর্ট কমাবে। মিটিংয়ে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এত সুন্দর একটা তৈরি করে দেওয়ার জন্য আমি স্টুডেন্টকে সামনে নিতে পারতেছি। আমার কাছে আজকে আমি যে ফার্স্ট ক্লাস আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে আমি কোথা থেকে ঘুরে আসছি এবং কেন আমার কাছে সাপোর্ট দিতে ভালো লাগে। আমি যখন মার্কেট প্লেসে নামি, আমি যখন ফার্স্ট কাজটা পাই, আমি Node.js এর একটা কাজ। তো কাজটা পাওয়ার পরে $5 একটা কাজ ছিল, তো ওই কাজটা আমি বুঝতাম না। ইভেন আমি হালকা পাতলা প্রোগ্রামিং পারতাম, কিন্তু বাট Node.js এর কাজ আমি করি নাই, জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমি 48 ঘন্টা জাগনা ছিলাম $5 একটা কাজের জন্য। তারপর আমি যখন ওই ইউটিউব গেটে কোডিং করে ওই কাজটা কমপ্লিট করে দিলাম গুগল গেটে, তখন ক্লায়েন্ট আমাকে বললো ইউ আর লুক লাইক এ রক। ওই ইন্সপিরেশনটা অনেক, মানে এতটাই মানে ইন্সপিরেশন ছিল যে আমার মানে আরো 2-3 মাস যদি ডিমোটিভেটেড থাকি ওই মোটিভেশন চলতে পারবো, ঠিক আছে। তো গেল, ফার্স্ট অর্ডার কমপ্লিট হলো, তারপরে সেকেন্ড অর্ডার আসি।
সেকেন্ড অর্ডার ছিল মেলচিম্পের কাজে। মেলচিমটা এপিআই দিয়ে ইন্টিগ্রেট করতে হবে কন্টাক্ট ফর্মের সাথে। তো এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে দিলাম, তো ক্লায়েন্ট বলতেছে আমাকে অটোমেশন দাও। ওই সময় তো ফার্স্ট ছিলাম, এগুলো বুঝতে পারলাম মাত্র আসছে, তো অটোমেশন মাত্র আসছে। তো অটোমেশনটা যাই হোক করে দিলাম, করে দেওয়ার পরে বলতেছে যে আরেকটু ডিজাইন করে দাও আমার ফর্মটা। এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট ছিল না তার, তারপরেও আমি করে দিলাম, অটোমেশন করে দিছি। অটোমেশন করে দেওয়ার পরে সে অনেক হ্যাপি। তারপরে তো সে বলতেছে যে আমার সাইটটা যে সাইটটা আছে এই সাইটটা আমার কাছে ভালো লাগতেছে না, তুমি কি আমার সাইটটা ডিজাইন না এই কথা বলে নাই, মানে মেলচিম্পের সাথে কাজ শেষে সাইটে বলতেছে আমার সাইটটা তো ভালো লাগতেছে না, আমি অন্যটা ভালো কাজ করবো। আমি বলতেছে যে আমি তো এলিভেটরের কাজ করি, তুমি আমার তো অনেক কমিউনিকেশন হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড অর্ডার ছিল, কমিউনিকেশন অনেক হয়েছে, অর্ডার পেয়েছে মেসেজ করি নাই। তখন বুঝতাম না আসলে যে কোথায় কমিউনিকেশন না করাটা উচিত। অর্ডার পেজে কমিউনিকেশন না করে মেসেজ বক্সে কমিউনিকেশন করাটা সবচেয়ে বেটার। তো অর্ডার পেজে অনেক কমিউনিকেশন করছি, ইভেন 200 মতো মেসেজ কমিউনিকেশন। তো এখন বলতেছে ক্লায়েন্ট বলতেছে যে তুমি আর মেসেজ দিও না, আমি তোমাকে আর কয়েকদিন পরে হায়ার করে দিচ্ছি। আমি বলতেছি দেখ ও ঘুমিয়ে গেছে, বলতেছে তুমি ডেলিভারি দিয়ে দাও, আমি অর্ডার কমপ্লিট করে রেখে দিয়ে দিচ্ছি। আমি আর ডেলিভারি দিই নাই। ওর সাইটটা সারা রাত আমি জেগে ওর ফুল সাইটটা আমি ডিজাইন করছি। ওই যে পেজটা ছিল ওই পেজটা ওইরকমই ছিল, ওইটাকে কপি করে একটা নতুন লুক কিভাবে আনা যায়, নতুন একটা সাইট ডিজাইন করে কন্টেন্ট দিয়ে এক্সিস্টিং যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্ট দিয়ে একটা পেজ ডিজাইন করে তারপরে সেটিং থেকে রেডি গিয়ে ধরাই দিয়েছি কোন পেজে ধরাই দিয়ে ওটা দেখালাম। ও তো মহা খুশি, মানে $5 সাইট পেয়ে গেছে। ওটা আমি জাস্ট মেলচিম্পের কাজের সাথে ওটা ফ্রিতে দিছো নাকি? আমি ফ্রিতে দিয়েছি যে আমি ওকে অনেক করা লাগে, আরো তো কিছু কাজ করা লাগে নাকি? ফ্রিতে দেব। ও ফ্রিতে দিয়েছে, ও অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে। ফার্স্ট রিভিউ ছিল ওইটা, তো ভালোই লাগলো। তারপরে আরেকটা ক্লায়েন্টের কাজ, ওইটা হলো একেবারে সেরা ফিলিং ছিল আমার। $5 একটা কাজ ছিল আমার 2 মিনিটের কাজ ছিল। তো আমি ক্লায়েন্ট আসছে আসার পরে আমাকে বলতেছে যে তুমি কি কাজটা করতে পারবা? আমি বলতেছি যে আমি আগে দেখি তোমার কাজটা, আমি যদি করতে পারি তাহলে তোমার থেকে অর্ডার নেব। তো ওর কাজটা আমি ওর অ্যাকাউন্টে ঢুকে করে দিছি, সাথে সাথে করে দিয়া দেখছি যে হয়ে গেছে। তারপরে ওকে অর্ডার দিছি, ওর সাথে সাথে অর্ডার কমপ্লিট করেছি, মানে 2 মিনিটের মধ্যে অর্ডার নেওয়া শেষ, কমপ্লিট করা শেষ। ওর রিভিউ দিয়ে গেছে, একটা সুন্দর রিভিউ, 3 লাইন না 4 লাইনের একটা রিভিউ ছিল। তারপর আবার মেসেজে বক্সে আয়শা বলছে থ্যাংক ইউ সো মাচ, মানে অনেকটাই ভালো লাগছে। খুব অল্প সময় শেষ করা যায়, এই জিনিসগুলো খুব ভালো। আর এই আমরা 2 মিনিটে শেষ করলে ডেলিভারিটা আসতে দেরি, অনেক টাইম করে তুমি এত তাড়াতাড়ি শেষ করতে তোমার টাকা দেওয়া যাবে না। এরকম কিছু আমার হয়েছিল একটা। আচ্ছা ভাই, ডেলিভারিটা যদি এরকম তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে কি কোনো ডেলিভারিটা একটু হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা লেট করা উচিত, কারণ তোমার ভ্যালুটা যাতে তুমি বুঝতে পারে, যাতে না থিঙ্ক করে যে খুব ইজি কাজ। সাপোর্টটা কেন ভালো লাগে যে আসলে আমি নিজে থেকে ফিল করছি যে সাপোর্ট যখন আমি একটা অর্ডার না পাই তখন আসলে কেমন লাগে, অর্ডার পাইলে যে কি পরিমাণ পেইন আসে, যে আসলে অর্ডারটা কিভাবে আমি কমপ্লিট করব, আমি এটা কিভাবে কমপ্লিট করব, এটা অনেকটাই পেইন। যারা অর্ডার পায়, যারা বুঝে না, তারাই বলতে পারবে। এই জিনিসটা নিজে থেকে ফিল হয়। আর যখন কেউ সাপোর্টে আসে তখন আমি মনে করি যে এটা আমারই অর্ডার, আমি করতেছি, এই কারণে নিজেদের মধ্যে এরকম একটা ফিল আসে, তার কারণে আর কি সাপোর্ট দেই। এছাড়াও ক্লায়েন্ট কি আছে না, যখন বেশি কিছু দিবেন, যেমন আমার মোস্ট অফ দ্য রিভিউ 3-4 লাইনের উপরে, তো আমার নিউ অ্যাকাউন্ট আমি এখন রিভিউ করবো না, পরবর্তী রিভিউ করবো আমার মোটামুটি আমার। তো 3-4 লাইনের উপরে, তো একটা ক্লায়েন্ট ছিল জাস্ট ওর ইয়েতে মেনুতে অনেক ঝামেলা ছিল। তো ওটা আমি দেখছি জাস্ট কোনো একটা সিএসএস এর প্রবলেম, ও বলতেছে ফিক্স করতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো। তো এটা বলে জাস্ট নিয়ে রেখে দিছি, আমি জানি এটা সিএসএস এর প্রবলেম। আমি মোবাইলে অ্যাক্সেসটা ঢুকে আমি দেখলাম যে অ্যাডিশনাল সিএসএস গিয়ে এটা কোনো একটা কোড বেশি দেওয়া আছে হয়তো, তো গিয়ে দেখলাম ঠিকই একটা কোড উঠাই দিচ্ছি, সব ঠিক আছে। আবার জায়গার মতো রেখে পাবলিশ করে রেখে দিয়ে দিচ্ছি। তো মিনিমাম 2-2.5 ঘন্টা পরে লগ দিয়ে বললাম আমি অনেক কষ্ট করতেছি, অনেক ঘাটাঘাটি করে আমি কাস্টমার কোড করতেছি তোমার জন্য আলাদাভাবে, তো কোড যেহেতু করতেছি আর একটু টাইম লাগবে। ও বলতেছে আমার কালকে প্রেজেন্টেশনে জমা দেওয়া লাগবে। আমি বললাম তুমি টেনশন করো না, তুমি ঘুমায় পড়ো। না আমি ঘুমাবো না, আমি তোমার সাথে আসি, ঠিক তুমি যতক্ষণ পর্যন্ত না করো না। তো আমার একটু মায়া লাগলো। তারপরে আধা ঘন্টার ভিতরে বললাম আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পার করলাম। 4 ঘন্টা পার করে দিলাম ডেলিভারি। ওয়াও ইউ আর মানে সো স্মার্ট। ও এরকমই দিছে, ফাইবারের ভিতরে নাকি আমি বেস্ট। অনেক ক্লায়েন্ট আছে অনেক জলি মাইন্ডেড, ক্লায়েন্টের সাথে মজা করার ট্রাই করবা। আমরা অনেক মানে সার্চ করে মানে একদম পুরো আউট অফ দ্য বক্স কথা বলি না, মানে আমরা শুরুতেই এরকম মানে হাই তুমি কি করতেছো, ও বলে কি আমি ফ্রিজ থেকে তোমার জুস বের করে খাবো। তারপর হচ্ছে ধরো তুমি তোমার ডালির কথা যেসব হোয়াট এভার ইউর ফ্যামিলি গল্প করতে থাকবে, দেখবা ওরা তোমার সাথে আরো 10 গুণ বেশি কথা বলছে। এই কথাটা শুনে পর আমি এর থেকে কখনো সার্ভিস নেই, যখন তারে 5 সার্ভিস ছিল আমার
আমাকে স্যার বলে, আমাকে স্যার বলে। আসলে ওরা পে আর বলে এমন ক্লায়েন্ট যদি উল্টা আমাকে স্যার বলে, আমি বলি যে ব্রাদার বা ইদানিং অনেক ক্লায়েন্ট আমরা শুরু করছে এছাড়া এরকম ঘটনা আমার ঘটছে এরকম যে একটা মহিলা ক্লায়েন্ট রাস্তা ছিল একটা ছোট কাজ জাস্ট পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা সেটা একটা ফাউ কাজ ঢুকাই দিচ্ছি ট্রিক্স দেখে আগে যে 11 লাইনের যে কোড সেই কোড থেকে আরেকটা ফাউ কাজ ঢুকাই দিচ্ছি দুইটা কাজ হলো আবার কিছুদিন পর ওরা কি আমাদের আলাদা করে অর্ডার দিতো হ্যাঁ আলাদা অর্ডার দিচ্ছি মানে নতুন কোনো কাজ আসলে বলবো আচ্ছা ওকে আমি কি একটা কাস্টমারকে পাঠাবো সেটাকে এমনি করে দিবে তোমার ফ্রিতে ওরে মজা করে বলতে বলবো ওই ডিলটা দিয়ে বলছি দিবে এরকম ওকে পিএসপি আপডেট করে দিচ্ছি বা এরকম কিছু ফ্রি কাজও করে দিচ্ছি এইখানে কিছুদিন পর আবার নক করছে একটা ছোট কাজ $10 কাজ $15 নিচে নিত সেটাকে আবার একটা $25 কাজ মানে যেহেতু সাইট আছে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা ট্রাই করো তোমাকে আসতে যেতে হয় মানে এমন ভাবে ওকে কিছু করে দিবে মানে সব কিছু করে দিবে এমন ভাবে ও যাতে অন্য কোনো কারো থিঙ্কিং না করতে পারে তো কিছু হলে তোমাকে স্নক করে তো আমার সব থেকে যদি ফ্রডের মুহূর্ত লাগে সেটা হচ্ছে আমি লাইভ সাপোর্ট দিছিলাম কারণ ওইটা আমার ফার্স্ট কারোর সাথে মানে ইংলিশে কথা বলা বা হোক বা যেই হোক ইংলিশে আমার কথা বলা ছিল সে বেশি ক্লায়েন্ট মানে ভালোই ছিল ভালো একটা টিপস পাইছিলাম আর কি তার থেকে। আচ্ছা। ওটা ছিল আমার সবথেকে স্মরণীয় ঘটনা মানে জুমের মধ্যে কথা বলছো প্লাস হচ্ছে যে মানে শেয়ার করে কাজ করে ডাইরেক্ট জুমে কথা বললে কি হয় মানে কাজটা যদি আমি ঠিকঠাক ভাবে করে নাও দিতে পারি তারপরও ক্লায়েন্ট কিন্তু খুশি হ্যাঁ, খুশি হয়। আমার প্রায় 90% ক্লায়েন্টের সাথে আমি জুমে কথা বলি মানে হয় কি একটা কনফিডেন্স ক্রিয়েট হয় ক্লায়েন্টের নাই যে এই যে ছেলে এই ছেলেটা দুষ্টামি করতে পারে ছেলে ভালো আছে এরকম আর কি মানে এটার জন্য আসলে একটা কমিউনিকেশনের ফেস টু ফেস কমিউনিকেশন আলাদা দাম আছে সবসময় ওকে এবং এছাড়া আমি দেখছি মানে চ্যাটে কথা বললে আছে না টেক্সটে কথা বললে ক্লায়েন্ট অনেক সময় রেগে যায় বা বুঝতে পারে অ্যাকচুয়ালি কার সাথে আমি কমিউনিকেট করতেছি যখন নাকি আমি জুমে নিয়ে আসি হ্যাঁ হোয়াট ইউ নিড জাস্ট জেনারেলি বলি মানে ও হচ্ছে confidence পাবে। ও জাস্ট হাসিটা দিয়ে বলে ও ম্যান ইউ আর লুকিং এইভাবে বলে জাস্ট কাস্টমার মানে একটা স্মাইলি ফেস ট্রাস্ট ক্রিয়েট করে সবসময়, ঠিক আছে তুমি যে চেয়ারই হোক চেয়ার ব্যাপার না তুমি একটা স্মাইল দিচ্ছ এই ফেসটা আসলে ওর কাছে একটা ট্রাস্ট ক্রিয়েট করবে। আচ্ছা আমাদের নতুন স্টুডেন্টের মধ্যে কিছু কোশ্চেন করো তুমি তোমাদের অনেক মানে বেস মান্থলি বেস তোমাদের টার্গেট হচ্ছে ওখানে যাওয়া তো কিছু কোশ্চেন করো পরিচয় দিয়ে কোশ্চেন করো কোন ব্যাচে নিবে 52 52 আমাদের এবার ফাইবার ক্যাশ থেকে আলাদা নামছে 52 থেকে মোটামুটি প্রায় আমি 19 থেকে 20 জন মোটামুটি খুব ভালো রকমের রেগুলার স্টুডেন্ট দেখলাম আই হোপ দে উইল গেট লটস অফ সাকসেস আমি রেগুলার থাকতে পারি না দেখা যায় যে ক্লাস থাকে তারপরে এর জন্য দেখা যায় যে রেগুলার হয় এটলিস্ট ক্লাসে যদি দুদিন থাকে সপ্তাহে দুদিন ক্লিয়ার করবে ঠিক আছে এটলিস্ট মানে ফাইবারে ঢুকে দেখা যায় যে ক্লাসটা কনভার্ট করে কেমন করে বা অনেকেই দেখা যায় ইংলিশে একটু উইক থাকে সেটা আবার রিকভারির একটা বিষয় থাকে কারণ সব কিছু ইংলিশে কমিউনিকেট করতে হয় আমাদের এই ইংলিশে মানে একটু রিকভারির বিষয়টা কেমনি করা যায় আচ্ছা রিকভারির জন্য ভাইয়া কিন্তু একদম শুরুতেই বলে দেয় যে সবাই একটু কষ্ট করে আর ট্রান্সলেটরটা ইউজ করবেন হ্যাঁ চ্যাটের ক্ষেত্রে আর ট্রান্সলেটর বিং ট্রান্সলেটরটা ইউজ করো মানে জাস্ট বিং ট্রান্সলেটর থেকে গুগল করলে গুগল ট্রান্সলেটর থেকে বেটার মাইক্রোসফটের যে ট্রান্সলেটরটা বিং ইয়াহু তো ট্রান্সলেটরটা আমরা ইউজ করব বা স্পিকিং এর ক্ষেত্রে নিজের স্পিকিংটা সবচেয়ে কাজে কারণ আর এছাড়াও যেমন আমরা বাংলায় কথা বলতেছি না যে বাংলায় মোটামুটি একটু একটু পারে ওকে সামনাসামনি বাংলায় কথা বলতে দিলে আমি একটা কোশ্চেন করতেছি ওটার আনসারে কি দেওয়া লাগবে ওটা বলতে পারে যেমন ক্লায়েন্ট যদি আমাকে ইংলিশে একটা কোশ্চেন করে তখন ইংলিশে কি আনসারটা দেওয়া লাগবে যেমন আমিও কিন্তু প্রপারলি বলতে পারি না বাট যখন ক্লায়েন্টের সামনাসামনি আসবো যেমন ফার্স্ট আমি একটা হাউ হ্যাভ ইউ বিন কেমন আছো সিম্পল হ্যালো ডিয়ার হাউ হ্যাভ ইউ বিন যখন হাউ হ্যাভ ইউ বিন শেষ ওকে দ্যাটস ফাইন অ্যামেজিং ম্যান ওকে তারপরে হোয়াট ইউ নিড ম্যান ম্যান বললো ওরা খুশি হয় কারণ ওরা ম্যানটাই উচ্চারণ করে বা নাম ধরে উচ্চারণ করে খুব আর বেসিক্যালি আমাদের ওই টাইমটাতে আমি সাপোর্টের একটা টিপসে বলে দিয়েছি যখন লাইভ সাপোর্ট হবে তখন তোমাদের সাথে থাকার জন্য অথবা যদি না থাকতে পারে তোমার রেকর্ডটা অন করে রাখবা এবং ক্লায়েন্ট যা বলতেছে ইয়েস ওকে জাস্ট এভাবে শেষ করো তারপর ওই ভিডিওটা নিয়ে আমরা আর এছাড়াও মানে আমাদের জন্য আমাদের সাপোর্টে যারা থাকবে ফার্স্ট 2-3টা ক্লায়েন্ট কমিউনিকেশন আমাদের এখান থেকে করে দেওয়া হবে মানে আমরা ফাইবার ক্যাশের সময় তোমাদের প্রথম 3টা 4টা 5টা যে কটা পাই ওই এক মাসের সমস্ত কমিউনিকেশন আমরা করে দেওয়ার ট্রাই করব এবং ক্লায়েন্টের অর্ডারগুলো নিয়ে দেওয়ার ট্রাই করব ওকে স্যার আমাদের 44 নম্বর ব্যাচের বেশি কথা বলতে পারবেন তুমি শেয়ার করে আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে তো একটা ক্লায়েন্ট ছিল যে আমাকে হচ্ছে এলিমেন্টার একটা ল্যান্ডিং পেজ বানাতে বলে সে আমাকে একটা পিএইচডি ফাইল দিয়েছিল তো পিএইচডি থেকে আমাকে হ্যাঁ ডিজাইন করতে হবে তো আমাকে বলছিল ওর খুব তাড়াহুড়া আছে 12 ঘন্টার মধ্যে আমাকে দিতে হবে তো আমি ছিলাম তখন হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস করছিলাম তো আমার একটা ফ্রেন্ড আছে আমাদেরই ব্যাচমেট আরিফুজ্জামান তুষার তো ওনার হেল্পে আমি ওকে বললাম যে তুই একটু কাজটা কর একটু যতটুকু পারি কর আমি বাসায় এসে বাকিটা করছি
তো ওই করলো, তারপর আমি বাসায় এসে করলাম। আমি 12 ঘন্টার কাজ আমি 6 ঘন্টায় করে দিলাম। 6 ঘন্টায় করে দিয়ে আমি তাকে বললাম যে দেখো কেমন হয়েছে। তো ওই দেখার পর বলছে তুমি তো কিছুই করোনি। এরকম প্রবলেম হয়, এরকম আমাদের এরকম হয় অনেক সময় ক্লায়েন্ট এক্সপেকটেশনের কাছাকাছি যাওয়া যায় না। হ্যাঁ, তো হয়তো অনুভব চিন্তা করছিল এই হ্যাঁ, মানে আসলে জিনিসটা কি, মানে এত দূরে কাজ করছি সাধারণত খালি চোখে ডিফারেন্সটা বোঝা যাবে না, কিন্তু সে কি যে খুদ ধরলো, সে বলছে যে তুমি এর কাছে ভিতরেও যাও, যেরকম ডিজাইনটা আছে সেরকমই আমাকে করে দাও। তো আমি বললাম যে কোথায় ভুল আছে একটু বলো, আমি তাহলে ঠিক করছি। তো বলছে যে দেখো তুমি উপরে ওটা বক্স দিয়েছো, ওটা ফুল উইথ হবে, এটা দিয়েছো। তো আমি বললাম যে আমি যেটা দেখছি সেটাই করেছি, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। তো তারপর আমি, তুমি যেহেতু বললে আমি তাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি আবার দেখালাম, তো বারবার কোশ্চেন করে, তো ও ইরিটেট ফিল করছে। তো বলছে যদি আমাকে ধরে ধরে শিখাতে হয় তাহলে তোমাকে কেন রেখেছি। পয়েন্টও বলতেছে না। হ্যাঁ, পয়েন্টগুলো ভালো মতো বলছে না। আর মনে হয় ও কারোর কাছ থেকে হায়ার করে এরকম ক্ষেত্রে হয় কি, মানে 2-3 জনকে হায়ার করে 2-3 জনের মধ্যে যারটা আউটপুট ভালো থাকে তারটা কমপ্লিট করে বাকিটা ক্যান্সেল করে দেয়। তো এরকম ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে সাপোর্টটা নিতে পারো, সাপোর্টে দেখাতে পারো যদি দেখেন ইন্টার ডিফারেন্স কি, নো ডিফারেন্স, তো আমার আসলে অর্ডারটা ক্যান্সেল। হ্যাঁ, আবার আমাকে সব কন্টেন্টগুলো দেয়নি, যেমন লোগো টোগো কি কি আছে সেগুলো আমাকে নিজে থেকে ওটা ক্রপ করে ডাউনলোড করে তারপরে অ্যাড করতে হয়েছে। মানে প্রবলেম থাকলে ইস্যু অবশ্যই সে রিভিল করবে, রিভিল করতে পারছে না মানে দ্যাট ইজ সামথিং রং। হ্যাঁ, সে আবার সে অনেক ইরিটেট ফিল করছে, আমার সাথে কনভারসেশন করতেও মানে বেশি চাচ্ছে। হয়তো পেয়ে গেছে হয়তো কারোর থেকে। জাস্ট কিছু হয়তো মানে ইন্ডিয়ান কিছু ফ্রিল্যান্সার এবং পাকিস্তানি কিছু ফ্রিল্যান্সার করে কি নিজেদের 100-200 ইন্ডিয়ানই ছিল কাজগুলো নেয় বড় অ্যামাউন্টে $100। ওরা কি করে এবার মানে আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখা যায় যে 3-4 জনকে অর্ডার দেয়, 3-4 মানে ফাইবার নিয়ম আছে, ক্লায়েন্ট যদি চায় ক্যান্সেল করতে পারবে, কোনো কিছু করা লাগবে না, কোনো জাস্টিফিকেশন লাগবে না। সেক্ষেত্রে 3 জনকে দিয়ে করানোর পর যারটা বেটার হচ্ছে তার কাছ থেকে নিয়ে বাকিটা ক্যান্সেল করে দেয়। এটা ফেট বা লাগ ধরে দিতে হবে। আমি 2টা ইন্ডিয়ান ক্লায়েন্ট পাইছি, 2টা ভালো ক্লায়েন্ট পাইছি। ইভেন ফার্স্ট একটা কাজ ল্যান্ডিং পেজ ছিল $20 করছে, তারপর কাজ করতেছে। না ইন্ডিয়ান ক্লায়েন্ট এখন করতেছে কেন, ওই যে বড় নিজেরা অর্ডার নিয়ে কিন্তু করতেছে, কিন্তু একজনের সাথে ট্রান্সক্রিপ্ট করে হতে পারো রেগুলার কাজ পাওয়া, একটা বাইরে কাছ থেকে একটা সাইডে কাজ পাওয়া। কিন্তু লাস্ট একটা ক্লায়েন্টে কাজ করতেছি, সে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি টিম হিসেবে কাজ করতে চাচ্ছি। কারণ আমার টিম ছিল, আমার টিমটা ভাঙছে, আমি নতুন একটা টিম গঠন করতে, তুমি কাজ করতে চাও? হ্যাঁ, অবশ্যই করতে চাইছি। ইন্ডিয়ান ক্লায়েন্ট আমার ভয় ছিল, কারণ অনেক বড় কাজ, অনেক কম দিতে করাচ্ছে। প্রজেক্টগুলো কি পেমেন্ট সাথে দিয়ে নাকি আসলে? না, সেটা এখনো পর্যন্ত টিম গঠন করে নাই, মানে চলতেছে আর কি, মানে যদি হয়তো হবে আর কি। কিছু ক্লায়েন্ট দেখবে যে তোমার মানে প্রফিট শেয়ারিং এর কথা বলবে, প্রফিট শেয়ারিং মানে কি, প্রফিট হবে 2 বছর পর তারপর শেয়ার করবে, এরকম কোনো কন্ট্রাক্টে যাবে না। সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের কাজ করে দিবা এন্ড দেন ইনভেস্টমেন্ট এটা নিয়ে নিবা, এর বাইরে কোনো কন্ট্রাক্টে যাবে না আর কি। অনেক টাইম পরে তোমাকে আমি ধরে নিয়ে আসবো। ফাইবারে মাঝে মাঝে কিছু মেসেজ দেয় ওনারা, মানে বড়টা স্প্যাম হয়ে যায়, মানে ওইটা নিয়ে যদি ওটা কি অনেককে দিছে, অনেককে দিছে বা বারবার দিচ্ছে, সে এরকম কিছু জিনিস মধ্যে মেল লেখা আছে, পেল লেখা আছে, এই ইনফরমেশন গুলো ওরা ভালো হতে পারে, খারাপ হতে পারে, দুটোর ক্ষেত্রে ফাইবার আসলে স্প্যাম হয়ে গেছে। কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে ক্লায়েন্ট কি মানে পেড এই সব কিছু লিখতে পারে, তো এর সমস্যা হয় না? ক্লায়েন্টের সমস্যা না, আমাদের সমস্যা এখানে। আমাদের সমস্যা। যখন ড্যাশ দিয়ে লিখবা, ইনবক্সে কথা বলবা, তারপরে কাস্টমারকে ঢুকতে পারবে না। PA ডট দিলে মানে সিম্পলি বোঝা যাচ্ছে ডট ইমেইল, তারপর হচ্ছে কন্টাক্ট, তারপরে পেমেন্ট, এই ওয়ার্ডগুলো আরেকটা মানে মাঝখানে একটা ওয়ার্ড ড্যাশ ঢুকে দিবে। যখন ইমেল চায়, ইমেল কিন্তু আমাদের অর্ডার বক্সে মানে অর্ডার যে পেজটা আছে ওই পেজে দেওয়া নিয়ম আছে, হ্যাঁ, আমাদের জন্য। তো এছাড়াও জাস্ট ওইখানে মেনশন করে দিবেন ফর গেট ডিটেইলস, ফরগেট ডিটেইলস, গেট মানে ডিটেইলস নেওয়ার জন্য। আরেকটা জিনিস, ক্লায়েন্ট অনেক সময় ইনবক্সে চায়, তো ইনবক্সে দেওয়ার জন্য আমার জিমেলটা দেন @এর পরিবর্তে at.gmail.com। তো এটা যখন দিছি, একজন ক্লায়েন্ট আমাকে দিয়ে বলতেছে ইউ আর সো স্মার্ট ম্যান। আপনি আসলে এক্সপার্ট, ঠিকই তো জাস্ট বললো, আমি তো জাস্ট ভাইয়ের দিচ্ছি, এইভাবে দিবেন, সমস্যা নেই, ধরতে পারবেন না। আচ্ছা আমাদের তাহলে মোটামুটি সবাই কভার করছে, আর কিছু বলবো? ডেডিকেশনের বিষয়টা আমি একটু বলি। আমার একটা অর্ডারের গল্প দিয়ে বলি। রিয়েল টাইম এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু শেখা যায়, এবং আপনারা যদি মার্কেট প্লেসে লেগে থাকে অনেক কিছু শিখতে পারবেন। এইগুলো জোয়ার বাটা মানে প্রতিটা মানুষের জীবনে থাকে, এবং ফ্রিল্যান্সিং লাইফও আছে, এবং ফ্রিল্যান্সিং লাইফে বেশি, বিকজ ফ্রিল্যান্সিং লাইফে আপনি টোটাল ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করতে যাচ্ছেন, এবং অপরচুনিটিটাও ওইভাবে অনেক বেশি। যত বড় অপরচুনিটি তত বড় বাধা। তো এই জিনিসগুলো হালকাভাবে নেবেন না। যে আর ডেডিকেশনটা হলো মূল ইম্পর্টেন্ট। আমি একটা ক্লায়েন্টে 1 মাসে একটা অর্ডার কমপ্লিট করছি, অনলি $20 অর্ডার। কীভাবে? সে আমাকে যখন অর্ডারটা দিছে, অর্ডার দেওয়ার পরে তাকে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সে অর্ডারটা রিকোয়ারমেন্টই দেয়নি। ইভেন আমি অর্ডারটা স্টেট করি নাই, তার সাথে হায়ারও চলতেছে। বলতেছি যে কবে দিবা, বলতেছে লোগো ক্রিয়েট হয় নাই, লোগো ক্রিয়েট হয়েছে, তারপরে লোগো নিয়ে আসছে। 10 দিন পরে সে রিকোয়ারমেন্ট সাবমিট করছে। রিকোয়ারমেন্ট সাবমিট করার পরে তার কাছে আমি
ল্যান্ডিং পেজের কন্টেন্ট চাইছি, সে ল্যান্ডিং পেজের কন্টেন্ট তখন আমাকে দেয়নি। ল্যান্ডিং পেজের কন্টেন্ট চাইছি, সে 5 দিন পরে আমাকে কন্টেন্ট দিছে। 5 দিন পরে কন্টেন্ট দেওয়ার পরে সে আমাকে বলতেছে না কিছু, যে কি পারপাস কিভাবে করবে, মানে ফুল ডিটেলস যেই জিনিসটা ওটা দেয় না। তারপরে এরকম চলতেছে, আর আমিও তার কাছে আস্তে আস্তে চাইতেছি, একটা করে নিতেছি। তো এরকম হইতে হইতে লাস্টে গিয়ে প্রায় 20 দিনের মাথায় তার থেকে বললাম যে মেল সিম্পের অ্যাক্সেস দাও, একটা করে নিতেছি। ও কি করছে, মেল সিম্পের আজকে ইউজার নেমটা দিছে, আমি সাথে সাথেই ওই মেসেজ করছি যে পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ডও দিছে। এখন বলতেছে যে তুমি কোড দাও, ভেরিফিকেশনের কোড দাও, ও তো নাই। সাথে সাথে মেসেজ করছি, ইভেন অনলাইনেও আছে, নাই, দিতেছে না। তো আবার এক সপ্তাহ পর তোমার কি লাগবে, তোমার কি অনেক লাগবে? বিজি ক্লায়েন্ট, অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি বড় বড় ওনারদের সাথে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করছো, হয়তো সে 100 পিপল হায়ার করছে, মানে ওর আন্ডারে কাজ করে। তো ওর কিন্তু আসলে মানে তোমার সাথে কন্টিনিউয়াস হওয়ার সময় থাকে না। এসে যখন গ্যাপগুলোতে যায় তখন মানে রিকোয়ারমেন্টও দেয়। তো এটা আসলে পজিটিভ নিবা বা ওয়েট করবা, বা মানে টাইমটা বাড়ানোর জন্য অনেক ঝড় হয়েছে, তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। আমি এবার ক্যান্সেল রিকোয়েস্ট আমি নিজে পাঠাই দিই, তুমি ক্যান্সেল করে দাও। এখনো ক্যান্সেল করে নাই, ও ক্যান্সেল উল্টা ও ডিক্লাইন করে আমাকে বলতেছে তোমার যদি টাইম লাগে আর টাইম বাড়াও। আর বলতেছি যে না, তো আমার তো জ্বর হয়েছে, আমি তো অনেক সিক, তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও, জানি না কবে সুস্থ হইব। তো আর ক্যান্সেল করে নাই, বল তুমি করো, তোমার ছাড়া হবে না কাজ। তো আমি করে দিলাম, করে দেওয়ার পরে ও মাসের 30 তারিখে আমি ডেলিভারি দিই, 1 মাস। তারপরে পরে আমি দেখলাম যে টাইম কাউন্ট করে দেখলাম যে 1 মাস হয়েছে। তো 1 মাসে 1 দিনের মাথায় ডেলিভারিটা দিছিল মেবি 27 তারিখে না 30 তারিখে, এক্সাক্ট টাইমটা খেয়াল নাই। তো ডেলিভারি দেওয়ার পর সে অটো সাথে সাথে কমপ্লিট করে রিভিউ দেয়নি। এখন আমি ভাবতেছি যে রিভিউটা কেন দিল না, রিভিউটা আবার 5 দিন পরে আইসা সুন্দর করে একটা রিভিউ দিছে। আমি ঘুমের থেকে ওইটা দেখি যে রিভিউ পাবলিশ করছে, তো নোটিফিকেশন আসছে রিভিউ, আমি ভয়ে রিভিউ পাবলিশ করতেছি না। তো পাবলিশ করে দেখি যে ওর লেখছে যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। আমি অনেক ধৈর্য ধরছি যে 1 মাসের মতো ওই সাথে লাগে আছে যে অর্ডারটা নিয়ে, এর লেগে মানে ও অ্যাপ্রিসিয়েট করছে। তো আর কি ভালো লাগলো, এভাবে আর কি ডিমোটিভেট হওয়া যাবে না, আপনারা লেগে থাকবেন, তাইলে সাকসেস আসবে ইনশাআল্লাহ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, রাইট? সাইদুল কিছু বলো আমাদের আচ্ছা, স্টুডেন্টদের জন্য। অনেকে ভাই আমি একটু বলি, রাশেদের কাছে কিছু শুনতে চাই, কারণ সবাই শুনতে আমি যাচ্ছে। একটু বলি। রাশেদ ভাই কই? আচ্ছা ওটা শেষ করে দিই। আসলে একটা টিম ম্যানেজ করতে গিয়ে হিউজ এক্সপেরিয়েন্স হয়েছে আমার। আসলে একটা টিমে অনেক ধরনের মেম্বার থাকে, সিনিয়র জুনিয়র, এবং সৌভাগ্যবান এই কারণে যে আমাদের টিমটাতে আমি মনে করি যে আগে থেকে অনেক কাজ জানা অনেক মেম্বার ছিল। তো মানে গ্রুপের কথা বলছো? হ্যাঁ, গ্রুপের টিমটাতে। তো এই এক্সপার্ট লোকদের ম্যানেজ করা কিন্তু অনেক বেশি কঠিন, মানে এটা অনেক বেশি প্যারা দেয়। মানে আমি বলবো যে এটাও আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আসলে নতুনদের উদ্দেশ্যে বলা আমার যেটা, যে টিম ম্যানেজমেন্ট এবং টিমটা ধরে রাখা। CMBD-র মাধ্যমে আমরা একটা ফ্যামিলি তৈরি হয়েছে, এই ফ্যামিলিটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে হবে। কাজ করার ক্ষেত্রে আমরা যে ভাগে ভাগে হয়েছি, 5জন 7জন করে যে আলাদা আলাদা টিমগুলো হয়েছি, এই মেম্বারদের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হবে, এবং এই বন্ডিংটা যেন ফ্যামিলি পর্যন্ত চলে যায়। যেমন ইভেন গতকাল আমি ট্রাই করেছিলাম, আমার এক মেম্বার অসুস্থ ছিল, নারায়ণগঞ্জে যাওয়া, ওর সাথে প্রায় 1 ঘন্টা জন্ডিসে ভুগতেছে, প্রায় 8-10 দিন যাবত ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এবং বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো ইনশাল্লাহ যাবো। তো এরকম যে কে কি করতেছে, কোথায় কি করছে, অনেক অসুস্থ থাকে, এই জিনিসগুলো অনেক মেনটেন করতে হবে এবং খোঁজ খবর নিতে হবে। আমি এটাই বলবো যে নিজেদের মধ্যে যে বন্ডিংটা যদি না থাকে, কেউ হেল্প পাবেন না, হেল্প করতে হবে, এবং হেল্প পাওয়ার জন্য আপনাকে নিজেকেও দিতে হবে, এবং যারা আছে আমরা এবং সবাই মিলে একসাথে আগাবো ইনশাআল্লাহ। এই দোয়াই, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে ক্র্যাশ প্রবলেম আছে, আর একটা ক্র্যাশ শেষ হওয়ার পর সামহাও যদি মানে সাকসেস না আসে, তুমি সাপোর্ট দিয়ে পরের ক্র্যাশটা করতে পারো ফর ফ্রি। এটা একটু কন্টাক্ট করলে কিন্তু তোমার ডেডিকেশন রুম দেখি দেয়, অবশ্যই পরের ক্র্যাশটা করে, মানে অনেক সময় হয় না, লাইফ সাপোর্ট করে না, সেক্ষেত্রে পরের ক্র্যাশটা তো অবশ্যই ট্রাই করবা। আমরা আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আগে কিছু বলবা? রিকোয়েস্ট আছে একটা, রিকোয়েস্ট বলবা, তোমাকে অনেকে সবাই মানে তোমাকে শুনতে যাচ্ছে, লেটস সে সামথিং। আমি CMBD নিয়ে কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। আমি বেসিক্যালি কিছু ইনস্টিটিউট দেখছি, এখন তো ঢাকা শহরে প্রায় সব জায়গায় অনেক ইনস্টিটিউট হয়েছে। বেসিক্যালি হয়েছে কি জিনিসটা, যে এখন যেভাবে আর কি মার্কেটিং করে ওনারা ওইভাবে শেখায়। বিশেষ করে আমি CMBD-তে ভর্তি হওয়ার আগে আসলে আমি নিজেও কনফিউজ ছিলাম
আমি ওয়ার্ডপ্রেসে ডাবলটাও জানতাম না, সিরিয়াসলি যেটাই। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আর সিএমবিডিতে ভর্তি হওয়ার পর রিয়েলাইজ করতে পারলাম যে আসলে কিছু একটা করতে পারবো। আর ভাইয়ারা যেভাবে সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আমরা নতুন যারা আছি ভালো একটা কিছু সামনে করতে পারবো। ওকে, আমরা সাইদুল আসো অ্যাওয়ার্ড আচ্ছা ঠিক আছে, মানে এতক্ষণ আমরা অনেকগুলো কথা শুনলাম, যেমন আমাদের বেস্ট স্টুডেন্ট আছে, বেস্ট লিডার আছে, তারপর আমাদের হাই জব উইনার আছে। তো মোটামুটি সবাই অনেকগুলো কথা শেয়ার করবো, প্লাস আমাদের কাউসার ভাই আছে, তারপর আমাদের প্রিভিয়াস ভাই একটা গুড নিউজ আছে, কেবল একটা অর্ডার কমপ্লিট হলো এবং ফাইল সেট হলো। আচ্ছা সব ভাইয়াদের মানে কথা শুনে যা মনে হলো, বা এতদিন ধরে মোটামুটি কাজ করে এবং মোটামুটি আমি 2012-13 থেকে আছি, তো ওনাদের কথা শুনে যা মনে হলো অ্যাকচুয়ালি মূলত হচ্ছে আমাদের ডেডিকেশন। আমরা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো ততদিন পর্যন্ত হবে। অ্যাকচুয়ালি লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, তো নতুনদের জন্য একটাই কথাই বলবো, যেমন আমাদের বেস্ট স্টুডেন্ট যে আছে উনি কিন্তু ডেডিকেশন নিয়ে প্রত্যেকটা টাস্ক বা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেন কিন্তু বেস্ট সাপোর্ট মানে বেস্ট স্টুডেন্ট হয়েছে। তো বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য ওনাকে মূলত অনেকগুলো ধাপ পার করা লাগছে। বেস্ট লিডার, তো বেস্ট লিডার উনি যে বেস্ট লিডার হয়েছে ওইটার জন্য ওনাকে প্রত্যেকটা মেম্বার, উনি একটু আগে বললো মেম্বার ম্যানেজ করায়, অনেক এক্সপার্ট লোকজন ছিল, ওনাকে ম্যানেজ করে ওনার কাছ থেকে নেওয়া প্লাস ওনাকে কিছু দেওয়া, এরকম ভাবে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একটা গ্রুপ টিকে রাখা অনেকটা ঝামেলা। তো এইভাবে প্রত্যেকটা মেম্বারই কিন্তু ডেডিকেশন। একটু আগে কাউসার ভাই বললো যে মানে কতগুলো কাজ বা কতগুলো রিভিশন দিয়ে তারপরে কাজগুলো কমপ্লিট করা হয়েছে। তারপর তুষার ভাইয়া বললো মানে প্রত্যেকেই প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলো, এবং ভাইয়া $5 একটা কাজের জন্য কতগুলো রিভিশন দিয়েছিল। তো এইভাবে রিভিশন দিয়ে তারপর পরবর্তী অর্ডারগুলো মানে এইভাবে কিন্তু আসে। ফেসবুক মানে ফাইবার অ্যাকচুয়ালি চায় তুমি অর্ডারগুলো কমপ্লিট করো উইথ 5 স্টার রিভিউ প্লাস ভালো একটা মানে আমরা যদি আছে না এখন অর্ডারটা কমপ্লিট করে আমাকে 5 স্টার রিভিউ দিচ্ছে, কিন্তু পরবর্তীতে বাইরে কিন্তু প্রাইভেটলি একটা রিভিউ দেওয়ার অপশন থাকে। ওই রিভিউটা যদি ভালো হয়, স্যাটিসফাই হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমাকে ফাইবার বুস্ট করে অটোমেটিক। কারণ ফাইবারে জানেন কিনা পরবর্তীতে প্রাইভেট একটা আপনাকে যে রিভিউটা দিচ্ছে 2 দিন পরে ফাইবার একটা নোটিফিকেশন দিবে ওই মানে বাইরের কাছে নোটিফিকেশন দিয়ে ওই সেলারের কাছে আরেকটা শুরু অর্ডার দিতে বলবে না জাস্ট নোটিফিকেশন দিয়ে প্রাইভেট একটা রিভিউ নেয় যে তুমি যে এই কাজটা করাইছো কাজটাতে তুমি কি আগে স্যাটিসফাই। তো ও যদি স্যাটিসফাই বা ডিসস্যাটিসফাই দেয় ওটার উপরে কিন্তু আপনার নির্ভর করে। অলওয়েজ আপনারা চিন্তা ভাবনা করবেন না যে অ্যাকচুয়ালি আমার অর্ডারটা 5 স্টারের সাথে মানে কমপ্লিট হয়েছে, তারপর বাজে বিহেভ কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে 2 দিন পরে যখন ও ডিসস্যাটিসফাইড দিবে তখন কিন্তু আপনার গিফটটা একটু তো ওইভাবে একটু ম্যানেজ করবেন, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে যতই মানে খারাপ বিহেভ করবেন না কেন ওর সাথে ফ্রেন্ডলি বিহেভ করবেন। এবং একটা কথা আপনি বলবেন, এটা আমি অলওয়েজ বলি, যেমন হয়েছে I always try to build a good and long relationship. That's why I give you some discount or discount. হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিলাম সবাইকে এবং নতুনদের জন্য যারা মোটামুটি ফাইবার ক্যাশন না অ্যাকচুয়ালি জেনারেল ফ্রিল্যান্সার টেক্স এত ডলার, যেটাই হোক না কেন একটু বাড়ায় বলবেন জেনারেল ফ্রিল্যান্সার টেক এত ডলার, আই টেক। তো তুমি পলিসি করছো, তুমি বলবা যে অন্যান্য ফ্রিল্যান্সার $80 নিচ্ছে আমি $50 করি। হ্যাঁ ওকে, তাহলে ক্লায়েন্টটা কি ট্রাস্ট করবে? হ্যাঁ অন্য ফ্রিল্যান্সার। কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্রই যে আমি ভালো এবং লং রিলেশন তৈরি করতে চাই। আচ্ছা, আমরা কুইজগুলো দিয়ে দিই যারা আসছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, ফার্স্টের ট্র্যাক আর আছে দেখি আমাদের হৃদয় সাহা। হৃদয়কে আমাদের ফাইবার ক্র্যাশের এই 12 নম্বর ক্র্যাশে সবাই অনেক চিনে এবং অনেককে লক করে, মানে একটা ক্র্যাশে আসলে হিরো হয়ে গেছে। ডুইং গুড। 20টা অর্ডার একটা ক্র্যাশের মধ্যে চলাকালীন সময় কমপ্লিট করে ফেলে, ইটস রিয়েলি টাফ। এবং বিগ একটা অর্ডার $1400 একটা অর্ডার। আচ্ছা, বেস্ট মানে আমাদের এই ক্রেজটা হৃদয়ের জন্য আমাদের বেস্ট ফিনান্স। এরপর আমাদের আসে বেস্ট স্টুডেন্ট 52 এর ব্যাচের সবাই মানে এবার আসলে অনেক ভালো করতেছে, আমি ভালো সাপোর্ট দিচ্ছে বেস্ট স্টুডেন্ট এন্ড থ্যাঙ্কস টু হিম ভাই। ওকে দেন এই কাজটা নিজে করতে আচ্ছা বেস্ট সাপোর্ট প্রোভাইডার পরপর 3 বারের রসম কিছু বলার নাই, ও সাপোর্ট দিতে গেলে ওর অন্য কাজ করানোই যায় না, মানে ও সাপোর্টই দিবে। ওকে থ্যাঙ্কস কাউসার, বেস্ট সাপোর্ট প্রোভাইডার অফ জানুয়ারি। ভাই এদিকে একটু জানান।
ওকে নাবিল মাহমুদ আমাদের ফাইবারের বেস্ট লিডার বেসিক্যালি আমাদের সিআরদের মতো করে সিআর এবং টিএল দুটোর সাথে কম্পিটিশন করে নিয়ে আসতে হয় মাস্টার ব্যাচের 10 জন মেম্বারের সাথে কম্পিটিশন করে বেস্ট লিডার নাবিল ওকে আমাদের লাস্ট ব্যাপারটা হচ্ছে আব্দুর রহিম তুষার অনেকদিন ধরে হাইস্ট জব করে এবং অনেকদিন ধরে ডেডিকেশনের সাথে ট্রাই করতেছে এবং এটা রিওয়ার্ড পাচ্ছে এখন এন্ড বেস্ট অফ লাক ফর হিম ওকে সো আমরা এট দ্য এজ অফ দ্য সেশন জাস্ট সবাইকে পরের মান্থলি লাস্ট শুক্রবার প্রত্যেক মাসের শেষ সপ্তাহের শেষ শুক্রবারটাতে ওই মাসে যতগুলো বেস্ট অ্যাওয়ার্ড আছে সবগুলো নিয়ে এই প্রোগ্রামটা ট্রাই করা হবে এন্ড যারা আসছে তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস বেস্ট অফ লাক